আমি এখন বলতে বাধ্য হচ্ছি আমাদের এই ডক্টর ইউনূসের দরকার নাই। ফেয়ার এবং ফ্রি ইলেকশন দেখে অভ্যস্ত না। ফিলিপ, এই নামটা কোত্থেকে আসতেছে? হি হ্যাজ গিভেন হিজ স্টেটমেন্ট, উনি তার স্টেটমেন্ট দিয়েছেন। তারা দেখে অভ্যস্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিগিং এর যে ব্যাপারগুলো ওগুলো। উনি আন্তর্জাতিক মন্ডলে এই কথাগুলো বলতেছেন না, প্রকাশও করতেছেন না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা অনেক আগের থেকেই অ্যাকশন নেওয়ার প্রয়োজন ছিল। তার যে তিনটা ম্যান্ডেট ছিল, যে একটা হবে সংস্কার, একটা হবে বিচার, আর একটা হবে নির্বাচন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপের। দর্শক যে যেখানে আছেন, দেশে কিংবা প্রবাসে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আগামী নির্বাচন ও জাতীয় নিরাপত্তা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক, একই সাথে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। এবং আমার ডান পাশে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ডেলাইস খান, সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক, একই সাথে জনতার দলের প্রধান সমন্বয়ক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের সাথে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়ার কথা রয়েছে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর বিক্রম, যিনি রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষক। আমরা কথা বলবো আগামী নির্বাচন নিয়ে এবং জাতীয় নিরাপত্তা নিয়ে। আগেই বলেছি, আমি প্রথমেই কথা বলতে চাই ডেলাইস খান আপনার সাথে। তা হচ্ছে যে জাতীয় নির্বাচনের এই মুহূর্তে একদমই হওয়ার কথা যে উৎসব মুখর যে অবস্থা, সেই উৎসব মুখর অবস্থাটা হয়তো শুরুও হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে থমকে গেল এই যে ওসমান হাদির উপরে হামলার যে ঘটনায়। সেটি নিয়ে নানাবিধ কথা, নানাবিধ পর্যবেক্ষণ সে বিষয়টি রয়েছে। আমি একটু সেখানটাই আসতে চাই। আজকে সেই বিষয়ে সিসির একটি বক্তব্য দিয়ে শুরু করি। তিনি বলেছেন বিষয়টি একদমই বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, নির্বাচনে এর উপর কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই, এটি তিনি বক্তব্য। যদিও এই বক্তব্যকে সমালোচনা করেছেন জামায়াতের আমির। আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচককে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক যারা আছেন তাদেরকে। আসসালামু আলাইকুম। দেখুন, তফসিল ঘোষণার একদিন পর যখন একজন উদীয়মান রাজনীতিবিদ এই ধরনের আক্রমণের শিকার হন, এবং যেই আক্রমণ প্রায় প্রাণঘাতী আক্রমণ, এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এবং তিনি যদি সুস্থ হন তারপরে এই নির্বাচন সম্ভবত আর তার জন্য অংশগ্রহণমূলক হবে না। সুতরাং আমাদের নির্বাচন কমিশন, যারা ইতোমধ্যে এই ব্যাপারে আমরা সন্দিহান ছিলাম যে তাদের সক্ষমতা আসলে আছে কিনা। প্রথমত হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই নির্বাচন কমিশনের সদস্য যারা আছেন, যারা নির্বাচন আয়োজন করেন, তারা একটি ফেয়ার এবং ফ্রি ইলেকশন দেখে অভ্যস্ত না। তারা দেখে অভ্যস্ত রাতের বেলা ভোট বাক্স ভর্তি হয়ে যায়। তারা দেখে অভ্যস্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিগিংয়ের যে ব্যাপারগুলো, ওগুলো কিন্তু পরিশ্রম করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার অভিজ্ঞতা তাদের নাই। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, একে তো হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তাদের কোনো অভিজ্ঞতা নাই বলা যায়, এবং সক্ষমতায় ঘাটতি আছে। তার সঙ্গে যোগ হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 4টা কুইজের একটা গণভোটের ব্যাপার। এখন নির্বাচন কমিশনের ভিতরে একটা টেনশন চলছে। কি কারণে টেনশন? কারণ এই মুহূর্তে নির্বাচনটা তো হচ্ছে 1972 সালে সংবিধান ফলো করে। 1972 সালের যে সংবিধান আছে, সেই সংবিধান সংশোধিত হতে হতে সর্বশেষ যে অবস্থায় আছে, সেই অবস্থায় কিন্তু গণভোট হবার অথবা অনুষ্ঠান করার কোনো বিধান নাই, কোনো প্রবিধান নাই। সুতরাং নির্বাচন কমিশনের ভিতরে কনফিউশন আছে যে এই গণভোট যদি জাতীয় নির্বাচনের সাথে একই দিন করা হয়, তাহলে এটা কতটা গ্রহণযোগ্যতা পাবে আইনগত দৃষ্টিকোণ না, থেকে। সেটি তো সেটেল, ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তফসিল, সেটাও একই দিনে নির্বাচন হবে। এটি নিয়ে কি আর বিতর্কের অবকাশ আছে? আপনি এই মুহূর্তে আপনার পছন্দ অনুযায়ী একটা কাজ করলেন, এর মানে এই না যে এই কাজটা সঠিক কাজ হলো। এবং এটা যদি ভুল কাজ হয় তাহলে 2 দিন পরে তো এটা নিয়ে প্রতিবাদ হবে, এটা নিয়ে চ্যালেঞ্জ হবে, ইভেন মামলাও হতে পারে, রাইট? নাও কামিং টু দ্য পয়েন্ট, যে তাহলে কি হলো, যেই নির্বাচন কমিশন একটা জাতীয় নির্বাচন সঠিকভাবে করতে পারবে কিনা সেখানে যখন সন্দিহান, তার সাথে এসে যোগ হলো আবার গণভোটের ব্যাপারটা। নির্বাচন কমিশন কি বলল, আগের যে টাইমিং ছিল আধা ঘন্টা আগে শুরু হবে এবং আধা ঘন্টা পরে শেষ হবে। ভোটাররা কি এই টাইমিং ফলো করে যায় ভোট দিতে ভোট কেন্দ্রে?
ভোটাররা তো তাদের সুবিধা অনুযায়ী যায়। না, সুবিধা অনুযায়ী যায়, কিন্তু এটাও তো ঠিক যে কেন্দ্রে যতক্ষণ যদি লাইন থাকে, টাইম শেষ হয়ে গেলেও ওই লাইনের সব ভোট নেওয়া হয়, এবং সেরকমই কিন্তু নির্দেশনা আছে। 5টা বা 4:30টায় শেষ মানে শেষ তা না, লাইন থাকলে কিন্তু সবগুলো শেষ করে তারপরে সেটি করবে, নির্দেশনা বোধহয় এমনটাই। একটা কাজ করতে যদি আপনার 1 ঘন্টা সময় লাগে, 2টা কাজ করতে তাহলে সময় লাগবে 2 ঘন্টা। একই ভোটার যদি সারাদিনে ভোট দেয় এবং নর্মাল জাতীয় নির্বাচনে ভোট দিয়ে থাকে, তাহলে তাকে যখন ডবল কাজ দিবেন তাহলে 2 দিন লাগার কথা, ভোট তো হচ্ছে 1 দিন। তাহলে এই ঘড়িটা কে দেখতেছে এবং এই ঘড়িটা কে মানতেছে? তো এই জায়গায় নির্বাচন কমিশনের ভেতরে আমি দেখলাম এক ধরনের তাড়াহুড়া দেখতে পাচ্ছি আমরা, যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে 12 তারিখে এটা অনুষ্ঠান করতেই হবে, এটা একটা প্রেশার আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন আমাদের দরকার আছে, কিন্তু মানে ওই প্রতিদিন বাহির থেকে ওহি আসে, সেই ওহি আসা দলটির পছন্দ মতো 12 তারিখে নির্বাচন করতেই হবে, এইটা তো জন আকাঙ্ক্ষা না। এইটা তো ডক্টর ইউনূসের কাছেও আমরা আকাঙ্ক্ষা দিই নাই। তার যে 3টা ম্যান্ডেট ছিল, যে একটা হবে সংস্কার, একটা হবে বিচার, আর একটা হবে নির্বাচন, তার ভেতরে তো সংস্কার অলরেডি মুখ থুবড়ে পড়ছে। এই যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের জন্য যে সংস্কার প্রস্তাব দেওয়া ছিল সেটাই তো তারা মানে নাই। টেলিস খান, এই আলোচনাগুলো কিন্তু আমরা ইতিমধ্যে করেছি, এবং সেই আলোচনার পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা তফসিলের পথে চলে আসছি। তো সেই জায়গায় আসলে সেই তফসিলের জায়গায় কিন্তু এইগুলো আলোচনা হয়েছে, সংস্কার কতটুকু হয়েছে, নির্বাচনের পরিবেশ আছে কিনা, সব কিছুর পরে কিন্তু তফসিল হয়ে গেল। তাহলে এখন যে অবস্থাটা তফসিল ঘোষণার পরে, সেখানটায় আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিইসি দাবি যেটা করছেন যে হাদির এটি বিচ্ছিন্ন ঘটনা, যে কারণে অন্যরা রাজনৈতিক বিভিন্ন দল কিন্তু এটা হচ্ছে অনেকটা আমরা যে ছোটবেলায় গল্পের বই পড়ার সময় অনেকে দেখবেন গল্পের বইয়ের মাঝখানের পাতায় স্কিপ করে লাস্টের পাতায় চলে যেতে চায়, কারণ সে তাড়াতাড়ি ক্লাইম্যাক্সটা দেখতে চায় কি হয়েছে, রাইট? তো আপনি যেটা বললেন আলোচনা করে তফসিলে আসছে, আসলে কি আলোচনা করে তফসিলে আসছে? আপনি গণভোট করার চেষ্টা করতেছেন 4টা অদ্ভুত প্রশ্ন নিয়ে। আপনি তো গণভোট এটা নিয়ে করা দরকার ছিল আগে, যে মানুষ কি এই মুহূর্তে নির্বাচন চায় কিনা। যাই হোক, এখন আমি আপনার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে আসতেছি। সেটা হচ্ছে যে আপনি যখন মানে বলছেন যে তফসিল ঘোষণা করে দিচ্ছেন এবং আপনি নির্বাচনের দিকে আগাচ্ছেন, তো প্রথম দিনই তো মনে করেন যে একজন শট অ্যাট হেড মাথায় গুলি খেয়েছে, তাহলে তার মানে বাংলাদেশের যে ওভারঅল নিরাপত্তা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি কি আসলে মানে ভালো না খারাপ, এটা বোঝার জন্য আর কি উদাহরণ দরকার? এবং যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা তো মানে অত্যন্ত আপত্তিকর একটা মানে স্টেটমেন্ট। আপনি নির্বাচন অনুষ্ঠানের জন্য মানে তফসিল ঘোষণা করছেন, সেই নির্বাচনের একজন অত্যন্ত জনপ্রিয় প্রার্থী মাথায় গুলি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনি বলার চেষ্টা করছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। তার মানে এরকম হাদি আর কয়জন পড়ার পরে তার কাছে মনে হবে যে এটা নিরবিচ্ছিন্ন ঘটনা? ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলালুদ্দিন আহমেদ, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে হাদির ইস্যুতে আমরা হঠাৎ করেই দেখলাম, এরই মধ্যে আমরা একটু স্বাগত জানাই, তা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর বিক্রম। তাকেও আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু হেলালুদ্দিন আহমেদ, আপনার কাছে যেমনটা আসছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এই ঘটনার সংক্ষুব্ধ হয়ে আজকে মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ছিল, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড়িয়েই একদম ডাকসুর ভিপি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে দাবি যৌক্তিক। প্রশ্ন হচ্ছে যে আসলে এমন একটি ঘটনা একটা ক্ষেত্রে ঘটেছে, এই মুহূর্তে এই দাবিটার কতটা যৌক্তিকতা রয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের, আর যদি থেকে থাকে তাহলে আসলে করণীয় কি, নাকি আসলে এই যে ঘটনাটা ঘটলো যাতে আর না ঘটে সেক্ষেত্রে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি দেখছেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একজন বক্তা আমার সাথে যিনি আছেন আমার খুবই প্রিয় এবং খুবই শ্রদ্ধাভাজন অলসো। আর এছাড়াও এখন মেজর কর্নেল হাসিনও লাইনে আসছেন, ওনাকে আমি স্বাগতম জানাই এবং ওনাকে আমার ওটা জানাই, শুভেচ্ছা জানাই। আমি শুরু করছি, এবং যে আজকে যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদেরকেও আমি আমার শুভেচ্ছা সালাম জানাই। আপনার যে প্রশ্নটা আপনি করলেন এখন, সেটা কিন্তু ইটস ভেরি মানে যৌক্তিক একটা প্রশ্ন এই মুহূর্তে। কারণ হলো যে সিইসি আজকে যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটাই বোঝাচ্ছে যে উনি কিন্তু এই ইনসিডেন্টটাকে, ঘটনাটাকে খুব লাইটভাবে নিচ্ছেন। আমরা যারা রাজনীতির মাঠে আছি আমরা জানি যে আমরা কতটুকু টেনশনের মধ্যে এখন আছি। আমরা এখন গানম্যান খুঁজতেছি, আমরা এখন
আপনার এই বডিগার্ড খুঁজতেছি। বিলিভ ইউ মি, কেন? এটা কি উৎসবমুখর নির্বাচনের একটা সিমটম? মোটেও না। যেখানে আমাদের একজন সহকর্মীকে মাথায় গুলিবিদ্ধ করে যারা অ্যাসাইলেন্ট তারা নির্বিঘ্নে বর্ডার সীমান্ত পার হয়ে চলে গেল, এটা কি খুব একটা লাইট ইনসিডেন্ট? মোটেও না। উই জাস্ট ক্যানট টেক ইট লাইটলি। এটা একটা বৃহৎ পরিকল্পনার একটা অংশ ছাড়া কিছুই নয়। কাজেই এটাকে এত লাইট করে দেখার কিছু নেই। না সিইসি না এটা দেখতে পারেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত পার হয়ে চলে গেল, এটি কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি? এখন তো মিডিয়াতে তাই দেখছি। মিস্টার কি নাম জানি বললো, ফিলিপ, এই নামটা কোত্থেকে আসতেছে? হি হ্যাজ গিভেন হিজ স্টেটমেন্ট। উনি তার স্টেটমেন্ট দিয়েছেন যে উনি দুজনকে পার করে দিয়েছেন। এত সুন্দর গল্প যদি সৃষ্টি হয়ে যেতে পারে তাহলে ডেফিনেটলি এটা পরিকল্পনা। আইদার প্রথমে শুনলাম সিলেট দিয়ে পার হবে, অ্যাকচুয়ালি অ্যালিবাই, তারপরে পার করে দিল আপনার মিসিং বর্ডার দিয়ে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। এটা এখানে একদম সুপরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে এবং আরও কিছু হত্যা করবে, এই যে মিডিয়াতে যেটা এসেছিল, দিস ইজ ভেরি মাচ ট্রু। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা অনেক আগের থেকেই অ্যাকশন নেওয়ার প্রয়োজন ছিল। দে হ্যাভ টোটালি ফেইল্ড। এবং ওনাদের এই আমি বলবো রেজিগনেশনের ডিমান্ডটা ভেরি জেনুইন এবং এটা আজকে এটা প্রয়োজন, কারণ দে হ্যাভ টোটালি ফেইল্ড আস। আমরা ওনাদের কাছে যে আশাটা করে ওনাদেরকে যে আমরা দায়িত্বটা দিয়েছিলাম, ওনারা ওই আশাটা আমাদের রাখতে পারেন নাই। রাখতে পারলে এই ডিমান্ড আসতো না। তো কাজে আমার মনে হয় যে জনগণ যেটা চাচ্ছেন, যেটা মাঠের যেটা জনগণের ইচ্ছা, আমার মনে হয় সেটাকে শ্রদ্ধা জানানোটাই উচিত। অনেক ধন্যবাদ। আমাদের সাথে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। হাসিন ভাই, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই শুনতে পাচ্ছি। হাসিন ভাই, ছোট্ট করে একটু উত্তর চাই। তা হচ্ছে যে ওসমান হাদির উপরে হামলার ঘটনা, এই হামলাকারী পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছে কিনা, এই হামলা বিচ্ছিন্ন ঘটনা সিইসি বলেছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বজায় না রাখতে পারার জন্য ডাকসুর ভিপি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ দাবি করেছেন। প্রশ্ন আসলে সেগুলোর উত্তর আমরা শুনছিলাম আপনার কাছে, সেটি হচ্ছে যে সীমান্ত পার হয়ে যে চলে গেল, কয়েকজনকে আটক করা হলো যারা সীমান্ত পারাপারের কাজ করে। তো এই যে প্রসেস, এটি তো হুট করে চলে যেতে পারলো না। ওসমান হাদি নিহত হওয়ার পরে তো সময় লাগলো, একদম বলল যে আমি চলে গেলাম, আর সেই একদম চলে গেল, অনেকটা সময় লেগেছে। এই ক্ষেত্রে আপনি কোনো জায়গায় ব্যর্থতা দেখছেন কিনা, এবং এরকম হামলা আরো হওয়ার আশঙ্কাও প্রকাশিত অনেক জায়গায় হয়েছে, যে এর আগে দেখেছেন যে একটা মিশন নিয়ে পাঠানো হয়েছে, এরকম অনেকগুলো কথা আসতেছে। কিভাবে দেখছেন বিষয়টাকে, এবং আসলে তথ্যগুলো কি আপনারা পাচ্ছেন? তিনজন এখানে সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ভাই, এটা খুব লজ্জার ব্যাপার। আপনি কয়দিন আগে দেখছেন ফুয়াদ ভাইয়ের সাথে অপমানক একটা ঘটনা ঘটছে। আমাদের নির্বাচন কমিশন কি করছেন? তাদেরকে কোনো দায়িত্ব ছিল না এটা ঠান্ডা মানে এটাকে নিয়ন্ত্রণ করা? আমরা কি আগের বন্দোবস্তে আছি? আমরা নতুন বন্দোবস্তে আছি। আবার বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে তো বলার কোনো অবকাশ নাই। আমি মনে করি ডাক্তার বিপি যা বলছে সঠিক বলছে। ওনার যদি লজ্জা শরম থাকে স্বরাষ্ট্র উপদেষ্টার, উনি পদত্যাগ করা উচিত। এবং এটা একটা নজির হওয়া উচিত যে আমি কাজ করতে পারলাম না, সব মানুষের পদত্যাগ করলাম। পুলিশ বাহিনী ভালো কাজ করতেছে, বাট দেরি করে ফেলছে। এটা কোনোভাবে কাম্য না যে এই ধরনের ঘটনা আগামীতে ডিএস খান বা যারা আছেন, আমাদের কি নিরাপত্তা আছে? এটা তো কোনো কাহিনী হইতে পারে না। আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না, আবার কি আবল তাবল বক্তব্য, অস্ত্র লাইসেন্স নেওয়াতে কত কষ্টকর সাধারণ মানুষের জন্য উনি জানেন না জাহাঙ্গীর সাহেব। এখন আপনারা পারেন না, কিন্তু যে লোকগুলি জনপ্রতিনিধি তাদেরকে আপনি পুলিশ দিয়ে নিরাপত্তা কত পারে? সন্ত্রাসীরা অস্ত্র রাখবে, অবৈধ অস্ত্র, আর বৈধ লোকদের। এটা তো আমাদের কালচার। অবৈধ লোক অস্ত্র নিয়ে ঘুরবে আর আমাদের বলবেন অস্ত্র জমা রাখতে। আমি মনে করি ভাই, আমাদের নিরাপত্তা ওই কি বলে এটাকে, পরিবেশ এখনো, নির্বাচনের পরিবেশ এখনো ঠিক হয় নাই। ডক্টর ইউনূস উচিত এই এনএসআই ডিজিএফআই এদের নিয়ে বসে কাজ করা। যদি না পারে নির্বাচন পিছ হবে, অসুবিধা কোথায়? জনগণের জন্য নির্বাচন,
যে মন গড়া বলছে এক রাষ্ট্র টেলিফোন করছে হয়ে যাবে, নো, এটা করে মানার কোনো কায়দা নেই। জনগণের জন্য নির্বাচন, কোনো দলের জন্য নির্বাচন না, এটা সেট কোনো বিজনেস না। আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না, আপনার কেন্দ্রে যদি গন্ডগোল হয় এ দায় দায়িত্ব কে নিবে? নির্বাচন আগে সেই জায়গায় পেছালোই ফিরে যেতে আমি চাই না। আমি আমি একটু প্রশ্ন করি হাসিন ভাই, দুটো বিষয় বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করলে পরে যাকে দায়িত্ব দিবে তিনি যে এর চেয়ে ভালো চালাবেন এর নিশ্চয়তা কতটুকু, আর নির্বাচন পেছালেই কি সমাধান? তখন তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে নাকি? দ্রুত নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর, সেটির মধ্যে কল্যাণ দেখছেন? ভাই শুরুতে তো গন্ডগোল রয়ে গেছে। আপনি নির্বাচনে যারা এমপি হবে তার মানদণ্ড ঠিক করছেন? তাকে কেন আপনি এখনো দিয়ে রাখছেন যে রাজকীয় প্লট পাবে? কেন সে ডিউটি ফ্রি গাড়ি পাবে? কেন সে উন্নয়ন থাকবে? আপনি তো সংস্কার চান না। উনি কেন এগুলি এখনো মেনে নিছেন? ওগুলি বন্ধ করে দেন। উনি জনসেবা করতে আসবেন, আইন প্রণেতা, এর বেশি কিছু না। তা আমরা যদি সুযোগ দিই অপকর্ম করার, আবার সেই মমতাজ মার্কা লোকজন আসবে, টাকা পয়সা যার আছে সে আসবে। আমরা সেই নেতাদেরকে চাই না। 54 বছর তো দেখছি আমরা, আমরা নতুন কিছু দেখতে চাই। আমি আবারও ডেলিস খান আপনার কাছে আসি, ঠিক এই প্রশ্নটারই উত্তর আসলে খুঁজতে চাচ্ছি। সেটি হচ্ছে যে এর আগে আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে একজন ছিলেন, আবার পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে তথ্য উপদেষ্টাও 3জন পরিবর্তন হয়েছে এই অল্প সময়ের মধ্যে। তো আসলে বেটার, আরো বেস্ট, এটা কোথায় পাবেন? কোথায় সেই নিশ্চয়তা দিবেন যে এরপরে ভালো চালাবে? আর এক স্বরাষ্ট্র উপদেষ্টাই তিনি তো একজন, বাকি যে মেকানিজমে যারা আছেন মানে পদত্যাগের দাবিটা শুধু তার দিকে আসছে কেন? মানে এবং বেটার কোথায় খুঁজে পাবেন আরো? আচ্ছা, দুটো পার্ট আপনার। একটা হচ্ছে যে কেন নেক্সট ম্যান বেটার হবে কিনা এটা নিয়ে আপনি একটা প্রশ্ন করেছেন, আর একটা প্রশ্ন হচ্ছে যে অলরেডি যে প্রবলেমটা আছে ওটা কিভাবে সলভ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার যখন গাড়ির এসি ফল্ট করতে থাকে, ডিস্টার্ব দিতে থাকে, তখন আপনি একটা নতুন একটা কার নেওয়ার চেষ্টা করেন, তখন আপনার প্রবলেমটা জানেন যে এসি ভালো লাগবে আমার নতুন গাড়ির। ঠিক আছে? সো একইভাবে একই সূত্রে জি। আপনি এখন জানেন যে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার ঘাটতিটা কোথায়, এটা তো মানে চিহ্নিত করা গেছে। তো তার মানে হচ্ছে এর পরের যাকে আপনি নির্বাচন করবেন তাকে অ্যাটলিস্ট আপনি এইটুকু ইন্টারভিউ করতে পারবেন যে এই ঘাটতি পূরণে তার সক্ষমতা কি পরিমাণ আছে। দে উইল গিভ প্ল্যান। আপনি হাসিন স্যারকেই চান্স দেন, উনি হি ক্যান বি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট ফর নেক্সট হোম অ্যাডভাইজার, ক্যান বি। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও ছিলেন এখনো ছিলেন, তিনি কিন্তু আপনাদের বাহিনীরই, তারা ডাজন্ট কিন্তু ম্যাটার, আপনাদের মানে বাহিনীতে ব্যাপারটা নিয়ে যাব না আমরা। দরকার হচ্ছে যে যে টাস্ক ইন হ্যান্ড আছে, ঠিক আছে, সেইটা উনি ক্যারি করতে পারছেন কিনা, পারবেন কিনা। কিন্তু একদম ভঙ্গুর একটা অবস্থা, 5 আগস্টের সকল মনোবল, সকল অবস্থা ভেঙে যাওয়ার পরে যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সেই আইন শৃঙ্খলা বাহিনীর একদম মূল লোক হয়ে দায়িত্ব পালন করা, সেই অবস্থায় একটা ইনসিডেন্ট এবং একদম ইন্টারেস্টিং, এটা তো হাসিন সালাম একটা কভার করছে। বাট আমি আবারও বলি, 5ই আগস্টে দেশ তো একটা ক্রাইসিসে পড়ছিল নাকি? ক্রাইসিসে যখন দেশ পড়ে তখন ক্রাইসিস লিডারশিপ 5ই আগস্টে পরে না, 5ই আগস্ট ক্রাইসিস থেকে উত্তরণ হয়েছে না। আই ডিবেট হিয়ার। 5ই আগস্টে তো আপনার একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হলো না? এটা বলতে পারেন, ওই ভ্যাকুয়ামের জায়গায় জায়গা। লিডারশিপ ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল। জি। এই লিডারশিপ যখন ক্রাইসিস ক্রিয়েট হয়, ক্রাইসিস সিচুয়েশনে আপনার দরকার ক্রাইসিস লিডারশিপ। আপনি নিয়ে আসলেন এনজিও লিডারশিপ, তো উনি এনজিওর মতোই চালাচ্ছে। এখন একই রকম ভাবে আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রী দরকার ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রী কে সিলেক্ট করছে? আপনি করছিলেন? আপনি জানেন? আপনাকে জিজ্ঞেস করছিল? আমাকে জিজ্ঞেস করছিল? করে নাই তো। তার মানে এটা কারা সিলেক্ট করছে? তাদের এজেন্ডা কি ছিল? তারা কি বুঝে করছে এটা তারা ভালো জানে। এখন সেটা কি সুযোগ ছিল? আপনি এখন সুযোগ আছে। রাজনৈতিকভাবে বললে 60 দলের কে বলতো এবং 60টা দল 60 জনের নাম প্রস্তাব করতো। অ্যাটলিস্ট প্রস্তাব তো করতো, সেখান থেকে তো আপনি মনে করেন যে একজন সিলেক্ট করতে পারতেন। এখন কি বের 3 করবেন? দিন দেশে কোনো সরকার ছিল না, তো তারপরে এটা খুঁজতে তো আরো যেতে হচ্ছে মানে 3 মাস। তাহলে এই যে আমরা কি ধরে নিব যে মানে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকে আগে থেকেই সিলেক্ট করা ছিল? তা তো এই না। প্রশ্নের জবাব আমি দিতে পারবো তাহলে একটা প্রসেসের ভেতর দিয়ে আসছে। দ্যাট ইজ দ্য এরিয়া ওয়্যার অ্যাকচুয়ালি আমাদের ফোকাস করা দরকার। আপনি ডিসিশন মেকিং একটা প্রসেস ফলো করতেছেন, এই প্রসেসের জায়গায় আপনি স্বচ্ছতা আনতেছেন না। স্বচ্ছতা আনতেছেন না যে এখন যদি নতুন উপদেষ্টা হয়, ঠিক আছে, একটা প্যানেল করে তারপরে আনবে, আমি ওটাতে যাচ্ছি না। এখন আরেকটা অংশে আপনি যে অংশটাতে বললেন যে ওভারঅল পরিস্থিতিটা কেন এরকম হচ্ছে, দেখেন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমাদের ভাই হাদি, সে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রশ্ন হচ্ছে যে কারা তাকে এই আক্রমণটা করেছে, মানে হাদি কেন টার্গেট হলো? হাদি কেন টার্গেট হলো? এখানে 3টা অংশ আছে। একটা হচ্ছে কেন হাদি, একটা হচ্ছে কে করেছে, আর তৃতীয় অংশটা হচ্ছে কে করিয়েছে।
কে করেছে এটা অলরেডি মানে স্যার একটা ইন্ডিকেশন দিলেন, বর্ডারের ওই পারে চলে গেছে এবং মানে মোটামুটি শনাক্ত করা গেছে। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় পিস্তল ঠেকিয়ে কারা গুলি করেছে। জি, যে প্রশ্নটার উত্তর আমরা পাচ্ছি না সেটা হচ্ছে যে কারা করিয়েছে, নেপথ্যে কারা আছে, কেন করিয়েছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকটা পেয়ে গেছি। কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে সেই হাসিন স্যার যেটা বললেন, এখনও আপনি এমপি কোটায় গাড়ি রাখছেন, এখনও আপনি সব সুবিধা দিয়ে রাখছেন, আপনি কোনো সংস্কার করেন নাই। এবং সিম্পল কথায় যদি আমি বলি ভাই, নির্বাচন কমিশন নিজেই বলছে প্রতি ভোটার 10 টাকা করে অ্যালাউড নির্বাচনী খরচ। প্রতি ভোটার 10 টাকা হলে এই মুহূর্তে বাংলাদেশের সর্বশেষ জরিপ অনুযায়ী ভোটার হচ্ছে 12,63,00,000। ঠিক আছে, তাহলে 12,63,00,000 মানে 10 টাকা করে ধরলে পরে 126 কোটি টাকার বিজনেস শুরু হয়ে গেল এই জায়গায়। আচ্ছা, এবার আমি আসি অন্য আরেকটা রিভার্স ইয়েতে। লোকে বলে যে 1.5 কোটি টাকার কমে নাকি ইলেকশন জেতা যায় না। তাহলে প্রতিটা সিটে যদি আপনি 2 জন করে মানে কন্টেস্টেন্ট ধরেন, তাহলে 1.5 কোটি 3 কোটি টাকা, 3 কোটি ইন্টু 300, তার মানে 900 কোটি টাকার বাণিজ্য এই জায়গায়। ঠিক আছে, এই বাণিজ্য অন করে রাখছে কে? হাদির মতো একটা ছেলে। এই ছেলে 1.5 কোটি টাকা পাবে কই? তাকে তো 10-20 টাকা করে লোকজন পকেটে দিত যে তুমি নির্বাচন করো। পাবলিকও মেনে নিছে যে টাকা না থাকলে তো এই ছেলেটা পারবে না। তারপরেও হাদি যে প্রেশার ক্রিয়েট করেছিল এবং তার অপোনেন্টদের মনে যে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল, হাদি তো কন্টিনিউয়াস বলতেছিল যে তাকে থ্রেট দেওয়া হচ্ছে। কই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো কোনো রেসপন্স করে নাই। তার এগেনস্টে তো তখন কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট মানে দাঁড় করানোর চেষ্টা মানে আপনার তাহলে মানে আঙ্গুলটা আসলে কোন দিকে যাচ্ছে? আমার আঙুলটা হচ্ছে যে এই সরকার একটা মিসক্যারেজড অবস্থায় বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এদেরকে বের হয়ে যেতে দেওয়া উচিত হবে না। আপনি এই জায়গাটায় শুধু একটা কথা বলবো, আপনি দেখেন এই মানে 5ই আগস্টের পর থেকে যে এত কিছু হইলো, আপনি দেখেন অনেকের বিরুদ্ধে অনেক ধরনের মনে করেন যে মামলা চলতেছে। আপনি কয়জন সচিবকে ধরতে পারছেন? এত পিচ্ছিল তারা। ইভেন এই যে এই জায়গায় যে আজকে বললো যে বিচ্ছিন্ন ঘটনা, কমিশনার সাহেব তো 2 দিনের জন্য আসেন, 2 দিন পরে চলে যান। সচিব সাহেব কিন্তু থাকেন। ওই ধারী শয়তান যে লোকটা আছে ওই জায়গায়, ওই লোকটাই তার মুখেই তো কথাটা তুলে দিছে। এই সচিবদেরকে ধরতে হবে কেন এটা মানে বিচ্ছিন্ন ঘটনা, কেন উনি এটা বললেন। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলালুদ্দিন আহমেদ, আপনার কাছে যাব। তার আগে একটু লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, হাসিন ভাই আপনার কাছ থেকে একটু আসতে চাই। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, হাদি কেন টার্গেট, এটি একটু আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। সীমান্ত পার হয়ে যদি চলে যায়, আজকেও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তারা নিশ্চিত নয় যে সীমান্ত পার হয়ে গিয়েছে, কিন্তু ইতিমধ্যে সীমান্তের যারা পারাপার করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তার মানে সীমান্তে এই ঘটনাগুলো ঘটে, সেটি খুনি যাক আর অথবা অন্য কেউ যাক, তাহলে এই ঘটনাই কেন গ্রেফতার হলো? এরা আগে ভাগে কেন গ্রেফতার হলো না? এরা এতদিন কিভাবে কাজ করলো? ভাই, এদের জন্য যারা খনি তারা কোথায় যাবে? এটা থাইল্যান্ড যাবে না, হয়তো ভারতেই যাবে। আমাদের বিজেপি কি যেটা জানে না? বিজেপি কি উচিত ছিল না, বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন প্রতিপদ দেখ? তার আন্ডারেই তো বিজেপি, তাকে বলা উচিত ছিল সীমান্ত নিয়ন্ত্রণ করো। সে করে নাই। উনি তো পুলিশ না, ওনার সাথে তো অনেক কিছু আছে। আলটিমেটলি সেইখানে গেলেন, অনেক পরে গেলেন, চলে যাওয়ার পরে গেলেন। আমি যদি বলি সরকার জড়িত, গোয়েন্দারা জড়িত পার করে দেওয়ার জন্য, আমি যদি বলি এই কিলিং তারা চাচ্ছিল হোক, হাদি অতি বোকাল। আমার খুব মায়া লাগে ছেলেটার জন্য। কদিন আগে আমি তাহলে গল্প করতেছিলাম, এবং এই ছেলেটা এইভাবে চলে যাবে এটা আমি মানতে পারতেছি না। মানে আমাদের সবার এখন সোচ্চার হইতে হবে। আমার মনে হয় সরকার চিন্তা করবেন, যে নিরাপত্তা না দিতে পারেন আপনার অনুগ্রহপূর্বক, আমি জাহাঙ্গীর সাহেবের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, ডক্টর ইউনূসের মধ্যে আমি যাব। আপনি পারতেছেন না সামলাইতে, এটা আপনার ব্যর্থতা। আপনার জন্য দেশ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে পড়ুক, আমরা চাই না। আপনি দেখেন, নুরুকে পিটানো হলো পুলিশ আর আর্মি মিলে। উনি কি করছেন? ডক্টর ইউনূস বিডিআরের ঘটনা প্রকাশ করা হলো যে আইজিপি জড়িত। কি করছেন উনি? চুপ করে বসে আছেন কেন? আমি জানি না। এই ধরনের তো আমাদের নেতা দরকার নাই। ওনাকে ছেড়ে দিতে বলেন। ডক্টর মাহমুদুর রহমান ভাই অনেক ভালো চালাতে পারবে। যেখানে জেনারেল ফজলু এত সাহস করে বলতে পারতেছে ইন্ডিয়া জড়িত, উনি আন্তর্জাতিক মন্ডলে কথাগুলি বলতেছেন না, প্রকাশও করতেছেন না। কে তার এগুলি খাওয়াচ্ছে? আমি ভাই দুঃখিত। আমি এখন বলতে বাধ্য হচ্ছি আমাদের এই ডক্টর ইউনূসের দরকার নাই। যথেষ্ট করছেন, সম্মান করি ওনাকে। উনি আমাদের একজন চরম একটা মানে ক্লান্তিকারে এসে আমাদের হাত ধরছেন এবং ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা শিখাইছেন। কিন্তু এর অর্থ এই না আপনি সেনাবাহিনীর বিপক্ষে কথা বলবেন না। সেনাপ্রধানকে অনবোর্ড করেন আপনার বিপ্লবের সাথে, আর না করতে পারেন তাকে ফায়ার করেন। এটা হলো আমার ফাইনাল কথা। এছাড়া আমরা সামনে আগামী নির্বাচন করতে পারবো না।
অনেক ধন্যবাদ। আমি একটু আসতে চাই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলালুদ্দিন আহমেদ আপনার কাছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশি সন্ত্রাসী কর্মকাণ্ডের উস্কানির সুযোগ দিচ্ছে এবং আগামী নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ এটি বাংলাদেশের তরফ থেকে করা হয়েছে। ভারতীয় যে হাইকমিশনার তাকে ডেকে আনা হয়েছে, এটি ভারত নাকচ করেছেন, দেখেছেন নিশ্চয়ই। ভারত বলেছে যে হ্যাঁ, বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পক্ষে দেশটি। কি বলবেন আসলে বিষয়টি? দেখেন, ভারত আমাদের পড়োশি, আমাদের নেবার, এটাতে কোনো সন্দেহ নাই, এবং আমাদেরকে ওদের সাথে থাকতেই হবে, এটাও কোনো সন্দেহ নাই। কিন্তু ওখান থেকে ওহি আসবে এবং আমরা এখানে সেই ওহি অনুসারে এখানে আমরা পালন করব, এই আমার মনে হয় এই দায়িত্বটা ওনাদেরকে আমরা দেই নাই, এই জনগণও দেয় না। হাসিনা যদি ওখানে পালিয়ে গিয়ে থাকে এবং তারা ওখানে ওনাকে আশ্রয় দিয়েছে, ওখান থেকে আশ্রয় প্রশ্রয় পেয়ে এখন আমাদের দেশের যে সকল ঘটনাগুলি ঘটানোর তিনি পরিকল্পনা করছেন, এটার জন্য আমাদের সরকারকে আরও স্ট্রং পজিশন নেওয়াটা খুবই প্রয়োজন। আমরা যদি এখনও দুমুখভাবে চলতে থাকি তাহলে কিন্তু আমরা আরেকটা 1/11-এর মতোই একটা ভবিষ্যৎ পাবো, এবং আগামীতেও আমাদের এরকম 17-18 বছর না, হয়তো আরও বেশি বছর আমাদেরকে পরাধীনতার মধ্যে এইভাবে থাকতে হবে। কাজে হাসিনার ব্যাপারটা আমাদেরকে আরও শক্তভাবে হ্যান্ডেল করতে হবে, আরও শক্তভাবে ডিল করতে হবে। এটা না করলে পরে ভবিষ্যতে আমাদের আরও কঠিন দিন দেখতে হবে। আর একটা জিনিস, একটা প্রশ্ন, আপনার একটা অংশ ছিল যে তাহলে পরে আমরা কিভাবে এখান থেকে বেরোতে পারবো। এই যে আমরা যে এখান থেকে বেরোতে হলে আমাদেরকে প্রথমেই হলো যে আমাদের যে আগামী ইলেকশনটা যেটা হতে যাচ্ছে, আগামী নির্বাচনটা কেন আমরা সংস্কারের আগে করছি। যদিও একটা দল বা এটাতে বাধা দিয়েছিল, বাট জনগণের কাছে যখন আমরা যাচ্ছি, তো আমরা কেন আগে ম্যান্ডেটটা নিয়ে তারপরে ইলেকশনটা করলে সমস্যাটা কোথায় ছিল? জনগণ তো এখন এটাই চাচ্ছে। হাসিনার এত থ্রেট আমাদের জন্য বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের থেকে এত থ্রেট আমাদের নাই যত থ্রেট আমাদের ঘরের ভিতরে। আমাদের ঘরের ভেতর থ্রেটটা তো আমরা নিজেরাই সংস্কার করে আর কমাতে পারি এবং ম্যানেজ করতে পারি। ডক্টর ইউনূস এটা কেন করছেন না? এটা কেন করলেন না? এটা কেন করতে চাচ্ছেন না? তো আমরা কি আরেকটা 1/11-এর দিকে যাচ্ছি না? একটা দলের কথা উনি শুনবেন আর বাকিটা শুনবেন না, এটা তো হয় না। জনগণের কাছে যখন আপনি ম্যান্ডেট চাবেন তখন ওনাকে গলার মধ্যে দড়ি দিয়ে তো আপনার দিতে পারবেন না। গিভ দেম দ্য ফ্রিডম টু ডিসাইড ফার্স্ট। ওনারা ডিসিশন নেক যে হ্যাঁ বা না ভোট দেখ, একটু সহজভাবে করুক, করে দরকার হলে 12 তারিখেই করুক। এবং হ্যাঁ না ভোট যে হবে, হ্যাঁ না ভোটের মধ্যে কি জিনিস আছে, যখন আমরা তৃণমূলে যাই আমরা দেখি যে জনগণ কিছুই জানে না হ্যাঁ না ভোট সম্বন্ধে। শুনে যে বলতেছে জিয়াউর রহমানের আমলে একটা শুনেছিলাম, আবার এরশাদের সময় একটা শুনেছি, এখন একটা হ্যাঁ না ভোট হবে। কিন্তু এই হ্যাঁ না ভোটের যে হ্যাঁ আর নাটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যে কিভাবে অতপ্রত জড়িত, এটা কিন্তু জনগণকে কেউ বোঝাতে পারছে না বা বোঝাচ্ছেও না। সরকার তো কোনো পদক্ষেপই নিচ্ছে না, কয়েকটা SMS পাঠিয়ে তারা মনে করছেন দায় সারা কাজ শেষ। জি, এই SMS কি জনগণের মোবাইল কজন পড়ে, কজন দেখে? আমাদের দেশে 99% লোক মোবাইলের এই মেসেজগুলি দেখে না। আমার মনে হয় এটা যেভাবে আইয়ুব খানের আমলে বড় বড় প্রজেক্টর দিয়ে লোকজনদেরকে দেখানো হয়েছিল, যদি হ্যাঁ না ভোট করতে, শুধু এটার জন্য আরো 6 মাস লাগবে লোকজনকে এডুকেট করতে। আর আপনি এখানে একটা দায়সারা অ্যাবর্শন টাইপ একটা আপনি ইলেকশন দিয়ে পার পেয়ে যাবেন। আমার মনে হয় না ডক্টর ইউনূস এবং তার যে নিয়ে উপদেষ্টা মণ্ডলী আছেন এত সহজে জনগণ ওনাদেরকে ছাড়বে না। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ডেলিস খান। সেটি হচ্ছে যে আজকে আমরা শহীদ মিনারে কিন্তু দেখেছি যে আপনারা সকল রাজনৈতিক দল একদম বিক্ষোভ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়গুলো নিয়ে। এর আগে আমরা বিভিন্ন সময় কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরেও এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দেখেছি, পরে আবার দেখেছি যে যার মতো করে বের হয়ে তাদের বিভিন্ন বক্তব্য। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলোর এগুলো কি রাজনৈতিক বক্তব্য নাকি আসলেই বিভাজনে চলে গেছে? এই যে ভাই দেয়ালে পিঠ থেকে গেছে। আপনি কি এটা বোঝার চেষ্টা করেন যে হাদিকে একমাত্র পাবলিক ছাড়া পাবলিকই ভালোবাসতো। হাদি বলছিল যে কেয়ামতের আগ পর্যন্ত যদি সময় লাগে সিসিটিভি লাগাইতে ভোট কেন্দ্রে, তাহলে আমাদের কেয়ামতের আগ পর্যন্ত ওয়েট করা উচিত। কিন্তু সিসিটিভি ছাড়া সে এই নির্বাচন অনুষ্ঠিত হইতে দিতে রাজি ছিল না। এই কারণে নির্বাচন কমিশনে তো তার উপর বিরক্ত। হাদিকে এত শক্তিশালী কিংবা এত পপুলার হয়ে গিয়েছিল যে
তাকে একদম সরিয়ে দিতে হবে, যে তার কথাই দেশের সবকিছু হয়ে যাবে কিংবা প্রভাবিত হবে না, আমি জনগণ? ওইটা বলছি না যে ইসি সরাই দিবে, বাট ইসির অপ্রিয় ছিল সে, কারণ ইসি বলতেছিল যে সিসিটিভি লাগালে খরচ হবে, ওই খরচ তারা দিবে না, ঠিক আছে। হাদি বলতেছিল যে না, সিসিটিভি না লাগানো পর্যন্ত স্বচ্ছতা আসবে না ইলেকশনে, জি। সুতরাং সে এটা চাইছিল। হাদি একই সাথে অপ্রিয় ছিল হচ্ছে তার প্রতিপক্ষদের কাছে। কেন? কারণ তার প্রতিপক্ষ ওখানে একজন দুজন যারা আছে তাদের বিতর্কিত অতীত আছে, এবং তাদের হাতে যে পরিমাণ সম্পদ কক্ষিগত আছে, এইটার মানে হাদির জন্য এটা একটা থ্রেটের কারণ হয়ে দাঁড়াইছিল, ঠিক আছে। এবং এই কারণে হাদি তার প্রতিপক্ষ, রাজনৈতিক যে প্রতিপক্ষ, নির্বাচনী যে প্রতিপক্ষ, তাদেরও অপ্রিয় ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে এই মুহূর্তে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হয়, যদি এখন অস্বাভাবিক থাকে মনে করছেন, তাহলে কি ভূমিকা নেওয়া দরকার? ছোট্ট করে আসলে একটু শুনতে চাই। ধন্যবাদ। 57 জন অফিসারকে পিলখানায় যে হত্যাকাণ্ড করা হয়েছিল, এই হত্যাকাণ্ডে যে ভারত জড়িত, এটা এখন কমিশন রিপোর্ট। আই এম রেফারিং টু এ স্টেট লেভেল কমিশন রিপোর্ট। সেই রিপোর্টে আসছে যে এই যে 57 জন অফিসারের হত্যাকাণ্ড, এর পেছনে ভারত জড়িত, এবং এটা রিপোর্টে যেহেতু আসছে। একই সাথে এই হাদির মতো যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এই হত্যাকাণ্ড সংঘটিত করার পর হত্যাকারী যারা, তারা ভারতে আশ্রয় নিচ্ছে। এবং ভারত তো শুধুমাত্র এইসব ছোটোখাটো হত্যাকারীকে মানে আশ্রয় দিচ্ছে না, 1400 মানে জুলাই শহীদের হত্যাকারীকে আশ্রয় দিয়ে রাখছে, ঠিক আছে। সুতরাং ভারতের হেজিমনির ব্যাপারে সতর্ক থাকা লাগবে। হাদির ব্যাপারে দুটা কথা বলি, শেষ করব। একটা হচ্ছে হাদি সবার অপ্রিয় ছিল, একমাত্র আম জনতা, মজলুম জনতা যারা, তাদের প্রিয় ছিল। সে ভারতের অপ্রিয়, কারণ সে ইন্ডিয়ার এগেনস্টে কথা বলে। সে আওয়ামী লীগের অপ্রিয়, কারণ সে আওয়ামী লীগের ভয়ানকভাবে মানে অপদস্থ করেছে। ইভেন সে তার নির্বাচনী এলাকার যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অথবা প্রতিপক্ষ যাই বলেন, তাদেরও অপ্রিয়, কারণ হচ্ছে সে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড এবং হি ইজ এ সিনসিয়ার গাই। জি। সে ইভেন নির্বাচন কমিশনের অপ্রিয়, কারণ সে বলছে সিসিটিভি থাকা লাগবে এবার নির্বাচনে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নিরাপত্তা পরিস্থিতির কথা বলছেন, হাদি এভাবে আক্রান্ত হওয়ার পরে আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের উচিত যে প্রত্যেক প্রার্থীর জন্য একটা করে বুলেট প্রুফ হেলমেট এবং একটা করে বুলেট প্রুফ জ্যাকেট ইস্যু করা। আদারওয়াইজ এই নির্বাচনের প্রচারণা করতে গেলে পরে হাদির মতো যে আমি হব না অথবা আরেকজন হবে না, তার কোনো নিশ্চয়তা নাই। আমি সবিনয়ে ইলেকশন কমিশনের কাছে বলবো, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত এই অবস্থা যে ঢাকার রাস্তায় প্রকাশ্য দিবালোকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে, তাহলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো সুযোগ নাই, ইন্টারন্যাশনাল মিডিয়াও খাবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর বিক্রম আপনার কাছে একটু ফিরছি। তা হচ্ছে যে বিজয় দিবসের প্রাককালে একদম রাতবহালি যে জায়গাটি, সেইটির রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিকগুলোর ঐক্যর উপরে আপনি কতটা জোর দিবেন, এবং আদৌ নির্বাচন যত কাছে ঘনিয়ে আসবে ঐক্যের সম্ভাবনা কোনোটা দেখছেন কিনা, একটু সেটি বলবেন। খুব ছোট্ট করে একটু শুনতে চাই। আমি মনে করি ভাই, এই রাজনীতিবিদদের ঐক্য হবে না। ডক্টর ইউনূস প্রথমেই ভুল করছেন এদের সাথে কথা বলার। এনারা তো 15 বছর ক্ষমতায় ছিলেন না, এদের সাথে কথা বলার কি দরকার ছিল? কথা বলতে আমজনতার সাথে, আইনজীবীদের সাথে, সাংবাদিকদের সাথে, আমজনতার সাথে। কি সমস্যা দেশের ওনারা জানতে পারতেন। এনডিএ সরকার বিদেশ থেকে এসেছে, আইসা তারা জিজ্ঞেস করা শুরু করছে অন্যান্য দলের সাথে। এটা প্রথমে ভুল। আমি মনে করি এখনো ডক্টর ইউনূস হাসিন ভাই, রাজনৈতিক দলের সাথে যদি কথা না বলে, তাহলে তো সেটি 11-র দিকে নির্দেশ করে। সেই অভিজ্ঞতাও তো আমাদের ভালো না, সামরিক সরকারের সময়ের যে বিষয়গুলো আছে। আমি সেটা বলি না। আমি বলি আমজনতার সাথে কথা বলেন। এই ছাত্ররা বিপ্লব আছে, তাদের সাথে কথা বলেন। আমাদের সমস্যাটা সাধারণ। আমি দিলাম এমপির মানদণ্ড ঠিক করে দেন, আপনি ডিউটি ফ্রি গাড়ি সব বন্ধ করে দেন। তাইলে তো আপনি এই টাকা পাচার বন্ধ করেন, এটাও করেন নাই। আরে এখানে টাকা পাচার বন্ধ করে দরজ বাবার হাতটা কাটলে অসুবিধা কোথায়? আমি তো সবাই পুরো দেশ খুশি হবে। আমি এখনো বলবো ডক্টর ইউনূস কোমর সোজা করে দাঁড়াক, এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে, উনিও ভারত চোখে চোখ রেখে ওয়াকারের সাথে কথা বলুক, দেশ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাই। কর্নেল ডক্টর অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ, সেটি হচ্ছে যে নির্বাচন যথাসময়েই হওয়া দরকার, রাজনীতিবিদরা আপনারা বলছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। তো সেক্ষেত্রে আপনি নির্বাচন এই তফসিল ঘোষণার পরেও কি ঝুলে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? আর না হলে নির্বাচন একদম জনগণ যাতে তাদের রায় যথাযথভাবে দিতে পারেন, সেক্ষেত্রে এই মুহূর্তে জরুরি পদক্ষেপ বলে কি মনে করেন? ধন্যবাদ। ইলেকশন
হওয়া আর না হওয়াটার মধ্যে কিন্তু অনেকগুলি জিনিস আছে। ইলেকশন যদি হয় এবং ইলেকশনের জন্য যে সকল প্রস্তুতি দরকার, শুধু যে আমরা যারা ইলেকশন করতেছি রাজনীতিবিদ তারা কিন্তু না, বা ইলেকশন কমিশন না, বা যারা ইলেকশন কন্ডাক্ট করবে ওনারা কিন্তু না, আম জনতাও কি প্রস্তুত এখন ভোট দেওয়ার জন্য? না, মোটেও না। আমরা তো যাচ্ছি, কারণ যেহেতু এখন একটা খিচুড়ি মার্কা একটা ইলেকশন হতে যাচ্ছে, একটা হলো হা না, আর একটা হলো আপনার মার্কা। দেখেন, আমি একটা সহজ কথা বলি, মানুষ কিন্তু কনফিউজ। মিডিয়াতে প্রচার হচ্ছে যে, আমি খুলেই বলি, বিএনপি সরকার গঠন করবে, ভেরি গুড, করুক, জনগণ যদি ম্যান্ডেট দেয়, মোস্ট ওয়েলকাম। বাট জনগণ কিন্তু এই মুহূর্তে এই ধরনের ইলেকশন চাচ্ছে না। তারা বলছে যে আমরা যে সকল কাজকর্ম বাইরে দেখতেছি, যে সকল পরিস্থিতি পরিবেশ আমরা দেখতেছি, এতে করে ইলেকশনের জন্য এখনো দেশের জনগণ প্রস্তুত না। এবং আমরা জোর করে যদি এখন ইলেকশন করাই, তাহলে কিন্তু ইলেকশনটা আমরা যে রেজাল্টটা চাচ্ছি, জনগণ যে রেজাল্টটা চাচ্ছে, তারাও কিন্তু অ্যাপ্রিহেন্সিভ, তারাও কিন্তু সন্দিহান যে আমরা আসলে যে জিনিস পাবো সেটা কিন্তু টিকবে না, কিন্তু টিকবে না। এটা কিন্তু আমরা বলে আসছি। আমার বাংলাদেশ পার্টি থেকে আমরা শুধু এটাতে কনসেন্ট দিয়েছি একটা কারণে, আমরাও কিন্তু চেয়েছিলাম যে আগে কনসেন্টগুলি হোক, তারপরে হানা ভোট হোক, তারপরে আপনাদের পলিটিক্যাল ইলেকশনটা হোক, কিন্তু তা কিন্তু হয়নি, যার কারণে কিন্তু পুরা ধারাবাহিকতাই ভেঙে গেছে। এবং জনগণ কিন্তু খুব সোচ্চার। এখন কিন্তু আমাদের কোনোভাবে চিন্তা করলে চলবে না যে তারা কিছু জানে না, আমরা একটা ইলেকশন চাপাই দেবো এবং তারা ইলেকশনটা করে ফেলবে। কিন্তু হেলালুদ্দিন আহমেদ, আপনারাই সমালোচনা করছেন যে সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারছে না অনেক বিষয়ে, দেশ পরিচালনারও তাদের সফলতার আপনারা বাহবা দিতে চাচ্ছেন না বা সমালোচনা করছেন। সেক্ষেত্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বা দ্রুত রাজনৈতিক যে নেতৃত্বের, সেটির বিকল্প কিভাবে দেখছেন? এছাড়া তো আর কোনো উপায় নেই। জি ভাই, আমাদের কথা হলো যে একটা 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 সন্তান প্রসব করতে একটা সময় লাগবে, তো এখানেও তো একটা প্রিপারেশন, একটা সময় লাগবে। আপনি প্রিপারেশনটা 1.5 বছরও প্রিপারেশন হয়নি না, 1.5 বছরে তো কিছুই হয়নি, আপনি তো নিজেই দেখতেছেন। না হলে পরে এই ধরনের ঘটনা ঘটে নাকি? তাহলে 1.5 বছরে যদি কিছুই হয়নি, তারা আরো 1.5 বছর থাকলে যে করতে পারবে, পরিবর্তন করতে, আমরা তাই বলছি তো, হাসিনাও তাই বললো, পরিবর্তন করেন, মেক চেঞ্জেস, মেক আ নিউ কমিশন, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমরা তো করতে পারি, আমাদের লোক আছে তো, নাই যে তা তো না। আমরা তো হাবাতে দেশ না, আমাদের এখানে শিক্ষিত লোক আছে, আমাদের এখানে হাদির মতো ছেলে আছে, আমাদের তো কাজ করার মতো লোক আছে। আমরা তো আমাদেরকে বলা হচ্ছে, সেটি মানসিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করা হচ্ছে যে আমাদের কেউ নাই, কিছু নাই। সেটি আপনি নির্বাচন আরো পরে হলে আপনি হয়তো মত, কিন্তু বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল যাদের সাপোর্ট আছে, তারা তো মনে করে যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। তো আপনার এই বক্তব্যের বিপরীতে তারা যদি চলে যায়, রাজপথে নামে, সেটিও তো বিশৃঙ্খলা তৈরি হবে। সেটি কে সামাল দিবে তখন? দেখেন, জনগণকে নিয়ে যদি নামতে পারে তো ভালো কথা। লেট আস সি দ্য স্ট্রেংথ, হোয়াটস দ্য হার্ম। আমরা এই যুযুভুরি ভয় নিয়ে কেন থাকবো বলেন? 1-11 তো একটা দেখেছি আমরা, আবার আরেকটা 11 আমরা দেখবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম 30 সেকেন্ড শুনতে চাই, এত শঙ্কার মধ্যেও সম্ভাবনার কোনো বিষয় দেখছেন কিনা? খুব ডিফিকাল্ট, বাট সম্ভাবনা, যদি নির্বাচন কমিশন এই নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারে, তাহলে আমি গণতন্ত্র উত্তরণের যে সম্ভাবনাটুকু দেখছি, এটাকে পজিটিভলি নিব। একই সাথে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও স্যালুট জানাবো। উনি নিপাট ভদ্রলোক, আমাদের গর্ব। উনি কোনো লোভ দেখাচ্ছেন না, লালসা দেখাচ্ছেন না, উনি তার ডেডলাইন ফলো করে নির্বাচনটা করতে চাচ্ছেন। কিন্তু আমি স্যারের সাথে কণ্ঠ মিলিয়ে একটা কথাই এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তাড়াহুড়া না করে আমরা যদি সঠিক ইলেকশনটা করি, সেটাই ডক্টর ইউনূসের কাছ থেকে আমাদের চরম পাওয়া হবে, ইতিহাসে লেখা থাকবে। অনেক ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ডেলাইস খান। 30 সেকেন্ডে একটু আপনার কাছে আসি। হেলালুদ্দিন আহমেদ, সেটা হচ্ছে সম্ভাবনার কি কোনো উইন্ডো দেখতে পাচ্ছেন না? না, উইন্ডো তো আছে, কিন্তু কথা হলো যে ওই 14 মাসে 15 মাসে যেটা হলো না, সেটাকে আগামী 2 মাসে আপনি এক্সপেক্ট করতে পারেন? আশা তো অনেক করেছিলাম, আশা করে তো মাঠে ছিলাম এত বছর। রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু পাবলিক মনে করে আবার, সেটি হচ্ছে যে আসলে আপনাদের সাথে যাদের জোট হয়, জোট হলে হয়তো বিএনপিকে ভালো বলতেন,
কিন্তু না হওয়ার কারণে তাদের আবার সমালোচনা করেন, জামাতের জোট হলে জামাতকে ভালো বলেন, এরকম কিন্তু একটু বিষয় থাকে অনেক সময়। ইলেকশনের ইকুয়েশন আর আপনার রাজনীতির ইকুয়েশনটা একটু ভিন্ন, কারণ অনেক ধন্যবাদ। একটা ইলেকশনের জোট, আরেকটা হলো আপনার রাজনৈতিক জোট। আমরা কিন্তু ইলেকশনের জোট তো অনেকে করতে পারেন, কিন্তু রাজনৈতিক জোটটা কিন্তু জি, জি। নীতির। হাসিন ভাই, সম্ভাবনার কিছু দেখেন কিনা একদম 10 সেকেন্ডে বলবেন। না না, সম্ভাবনা অবশ্যই দেখি। জনগণ এখন বেশ সোচ্চার। আমার কাদের বিয়াও ওই স্যারের কথা শুনবে না, উনি যাকে ভালো মনে করেন তাকে ভোট দিবে। আমি অনেক সেটাই ধন্যবাদ। চাই, এই জন্য বলি। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, এবং অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলালুদ্দিন আহমেদ, এবং অগণন ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ডেলিস খান, তিনজন কি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপর দেশ, আর এই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।